নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ আমরা কি করে করব। ধরো m1 ভরের এবং m2 ভরের দুটো বস্তুর অবস্থান ভেক্টর যথাক্রমে r1 এবং r2 লিখে না। ধরি m1 ও m2 ভরের দুটি বস্তু কণার অবস্থান ভেক্টর r1 ও r2। ঠিক আছে, তাহলে m1 এর সাপেক্ষে m2 এর অবস্থান ভেক্টর কত হবে, r21 ধরে ওটা, অতএব r21 ইকুয়াল টু m1 এর সাপেক্ষে m2 এর অবস্থান ভেক্টর। এবং এটার দিক হবে m1 থেকে m2 এর দিকে, তাহলে r21 এর অভিমুখ হবে, অর্থাৎ এখানে a এটা যদি b পজিশন ধরি তাহলে a থেকে b এর দিকে, অর্থাৎ ab বরাবর, ইকুয়াল টু r2 মাইনাস r1। তাহলে m2 এর সাপেক্ষে m1 এর অবস্থান ভেক্টর যদি আমরা r12 ধরি, r12 m2 এর সাপেক্ষে m1 এর অবস্থান ভেক্টর। তাহলে r12 ইকুয়াল টু b এ বরাবর হবে, এইদিকে অভিমুখটা হবে, ইকুয়াল টু r1 মাইনাস r2। ঠিক, এবার m1 থেকে m2 এর দিকে একক ভেক্টরটি হলো কত হবে, একক ভেক্টর m1 থেকে m2 এর দিকে একক ভেক্টরটি r21 ক্যাপ ইকুয়াল টু r21 ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ r21। কারণ ভেক্টরে ফার্স্ট সেমিস্টারে ভেক্টরে করেছো একক ভেক্টর ইকুয়াল টু কত, ধরো a একটি ভেক্টর, তাহলে এই ভেক্টরের একক ভেক্টর হচ্ছে n ক্যাপ ইকুয়াল টু a ভেক্টর বাই তার ম্যাগনিটিউড, তাই না। তো তাহলে r21 এই ভেক্টরের একক ভেক্টর হলো r21 ভেক্টর বাই তার ম্যাগনিটিউড মডুলাস অফ r21। অনুরূপে m2 থেকে m1 এর দিকে একক ভেক্টরটি তাহলে কত হবে, r12 ক্যাপ ইকুয়াল টু r12 ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ r12। এবং এই ডিস্টেন্সটা তোমার এদিক থেকে এদিকে হোক বা এদিক থেকে এদিকে হোক, m1 এবং m2 মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা তো r ধরলাম, তাহলে হচ্ছে যেদিক থেকে হোক না কেন ওটা তো একই হবে, অর্থাৎ ম্যাগনিটিউড অফ r12 ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ r21 ইজ ইকুয়াল টু ধরলাম r। বুঝতে পারছো? তাহলে এবার m1 বস্তু কর্তৃক m2 বস্তুর উপর মহাকর্ষ বল F12 যদি আমরা ধরি, তাহলে F12 ইকুয়াল টু m1 ভরের জন্য
m2 ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল। তাহলে F12 কত হবে? এবার দেখো F12 M1 ভরের জন্য M2 ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল। তাহলে এই মহাকর্ষ বলটা কোন দিকে হবে? অ্যাট্রাক্ট করবে কোন দিকে? এইদিকে, এইদিকে আকর্ষণ বল অনুভব করবে, তাই না? তাহলে R12 ভেক্টর এবং এই মহাকর্ষ বল পরস্পর বিপরীতমুখী। তাহলে F12 ইকুয়াল টু মাইনাস জি M1 into M2 by magnitude of R21 into R21 একক ভেক্টর। বুঝতে পারলে? দেখো এখানে মাইনাস কেন নিলাম, কারণ এই যে R21 যে ভেক্টর, R2 M1 থেকে M2 দিকে একক ভেক্টরটি হলো R21 এবং এই R21 এর দিক হচ্ছে AB বরাবর। এবার M1 এর জন্য M2 এর উপরে যে মহাকর্ষ বল ক্রিয়াশীল করছে, তাহলে এই আকর্ষণ বলটা M2 বল কোন দিকে আকর্ষণ বল অনুভব করবে? এই বরাবর আকর্ষণ বল অনুভব করবে, কারণ M1 বস্তু এটাকে আকর্ষিত করছে, সুতরাং মহাকর্ষ বলটা এই দিকে অর্থাৎ BA বরাবর অনুভব করবে। সুতরাং মহাকর্ষ বল F12 এবং M1 থেকে M2 এর দিকে একক ভেক্টর, এই দুটো পরস্পর বিপরীতমুখী। সেই জন্য F12 is equal to minus M1 M2 by magnitude of R21 এর হোল স্কোয়ার ইন্টু R21 একক ভেক্টর। বুঝতে পেরেছ? এখানে লিখে দাও, কারণ ঋণাত্মক চিহ্ন হয়েছে যেহেতু F12 ভেক্টর এবং R21 ভেক্টর পরস্পর বিপরীতমুখী। বুঝতে পারছ? সুতরাং F12 তাহলে F12 ইজ ইকুয়াল টু কত পারবো আমরা? একক ভেক্টরকে যদি একক ভেক্টর কত, এই যে R21 ইজ ইকুয়াল টু ভেক্টর অফ R21 বাই মড R21, তাই না? তাহলে আমরা এই ভেক্টর দিয়ে যদি এখানটা লিখি তাহলে কত হচ্ছে F12? অতএব F12 ইজ ইকুয়াল টু মাইনাস জি M1 M2 by magnitude of R21। এখানে স্কোয়ার অলরেডি ছিল, আর একক ভেক্টরের জন্য এখানে আরেকটা আসছে, দেখো ম্যাগনিটিউড অফ R21, তাহলে ম্যাগনিটিউড অফ R21 হোল কিউব ইন্টু R21 ভেক্টর। বুঝতে পারছো এতটা? এবার আমরা বলবো এটা কি হলো, M1 ভরের জন্য M2 ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল। তাহলে M2 ভরের জন্য M1 ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল কত হবে? এটা মুছে দিয়ে এটুকু। তাহলে দেখো M1 ভরের জন্য M2 ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল হলো F12। এবার এখানে করো F21, এটা হলো M2 ভরের জন্য M1 ভরের উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল। তাহলে F21 কত হবে? অতএব F21 ইকুয়াল টু মাইনাস জি, ওই অনুরূপে এটাও, কারণ F21 M2 ভরের জন্য M1 ভরের উপর মহাকর্ষ বল, তাহলে M1 ভর এইদিকে মহাকর্ষ বলটা অনুভব করবে, এইদিকে মহাকর্ষ বল এইদিকে টান অনুভব করবে।
আর হচ্ছে তোমার এই ক্ষেত্রে যে ভেক্টরটা হবে একক ভেক্টর m2 সাপেক্ষে m1 এর যে একক ভেক্টর সেটা হচ্ছে এইদিকে b এ বরাবর, তাহলে f21 is equal to minus g m1 m2 by magnitude of r12 into r12 একক ভেক্টর। আগের মতো একক ভেক্টরকে যদি আমরা ভেক্টর দিয়ে রিপ্লেস করি তাহলে এখানে কি পাবো, is equal to minus g m1 m2 by magnitude of r12 whole cube r12 ভেক্টর। বুঝতে পেরেছ? এবার দেখো f21 is equal to minus g m1 m2 by r12 হোল কিউব r12 ভেক্টর হলো, তো r12 is equal to কত, r1 minus r2, ওইদিকে আমরা এখানে দেখেছিলাম লেখা ছিল মুছে দিয়েছি, r21 is equal to ছিল r2 minus r1, তাই না? তাহলে এটা is equal to আমরা কি লিখতে পারবো, minus g m1 m2 by, এবার ম্যাগনিটিউড অফ r1 r2 ম্যাগনিটিউড অফ r21 এটা তো একই, আর আছে তাই না? তাহলে এখানে আমরা যদি r দিয়ে এটাকে রিপ্লেস করে দিই তাহলে এটা হলো r কিউব, আর r1 r2 হচ্ছে r1 মাইনাস r2, r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর ইকুয়াল টু, আচ্ছা এটাও মুছে দিচ্ছি, এটা মনে রেখো আমাদের এখনই লাগবে কাজে, কারণ অবশ্য লিখে দিয়েছি r12 is equal to r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, আর এখানে যেটা আমরা মুছে দিয়েছি সেখানে কি ছিল, r21 ভেক্টর is equal to ছিল r2 মাইনাস r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ছিল, তাই তো? তোমাদের খাতায় লেখা আছে, দেখে নাও। তাহলে এটা মুছে দিই, f12 যেখানে আমরা করেছিলাম সেখানেও দেখো ম্যাগনিটিউড অফ r21 এখানে আমরা r লিখতে পারবো, অর্থাৎ মাইনাস জি m1 m2 বাই r কিউব r21 ভেক্টর লিখতে পারবো জি m1 m2 বাই r কিউব, মাইনাস এখানে গুণ হয়ে গেলে r2 মাইনাস r1 হবে, r21 ভেক্টর মাইনাস r1 ভেক্টর ইকুয়াল টু জি m1 m2 by r cube, r2 minus r1 is equal to আবার r21 ভেক্টর, এবং এটাই হচ্ছে দেখো f12 কিন্তু একটা মাইনাস আছে, সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারবো মাইনাস জি m1 m2 by r cube r21 ভেক্টর। বুঝতে পারছো? মাইনাস মাইনাস প্লাস এটাই থাকলো, সুতরাং এটা ইজ ইকুয়াল টু হলো, আর মাইনাস জি m1 m2 বা r কিউব r21 ভেক্টর ইজ ইকুয়াল টু f12 ইজ ইকুয়াল টু মাইনাস f12। সুতরাং আমরা নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ থেকে আমরা এটাও দেখতে পেলাম যে f12 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস f21 ভেক্টর, অর্থাৎ m1 ভর m2 ভরকে যে মহাকর্ষ বলে আকর্ষণ করবে, m2 ভরও m1 ভরকে একই মহাকর্ষ বলে আকর্ষণ করবে, কিন্তু শুধুমাত্র অভিমুখটা আলাদা। m1 ভর m2 ভরকে আকর্ষণ করলে অভিমুখ হবে এইদিকে, এবং m2 ভর m1 ভরকে যদি আকর্ষণ করে তাহলে তার অভিমুখটা হলো এইদিকে, এবি বরাবর। বুঝতে পারছো? সুতরাং এখানে আমরা এটাই বলবো যে দুটো বস্তুর ভর পরস্পরকে একই মহাকর্ষ বলে আকর্ষণ করছে কিন্তু বিপরীতমুখী। বোঝা গেছে? করে নাও।